যে ইনভেন্টরি 3 ধরনের হতে পারে এবং সাপ্লাই চেইনের সাথে ইনভেন্টরি একটা বিশাল কোরিলেশন আছে যে সাপ্লাই চেইন রেসপন্সিভনেস হতে হলে বা সাপ্লাই চেইনের ড্রাইভার যেগুলা তার মধ্যে একটা সবচেয়ে বড় ড্রাইভার হচ্ছে ইনভেন্টরি। আর ইনভেন্টরি নিয়ে যদি আমরা বলি, আমরা 3 ধরনের ইনভেন্টরি কথা আমি বলেছিলাম আগে, যে একটা হচ্ছে গিয়ে ইনভেন্টরিটা কি হয়, র মেটেরিয়াল ইনভেন্টরি, একটা হচ্ছে ডাব্লিউআইপি বা ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, একটা হচ্ছে এফজি ইনভেন্টরি বা ফিনিশড গুডস ইনভেন্টরি। তো র মেটেরিয়াল ইনভেন্টরিটা কি, যেমন আমাদের একবার একটা প্রোডাক্টের র মেটেরিয়াল যদি বলি, মানে মনে করো একটা শার্টের র মেটেরিয়াল হচ্ছে ফেব্রিক, তো ফেব্রিক ইনভেন্টরিকে আমরা বলছি র মেটেরিয়াল ইনভেন্টরি। ডাব্লিউআইপি ইনভেন্টরিকে বলতেছি আমরা ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি বা প্রসেস ওয়ার্ক ইন প্রসেস অবস্থায় আছে যেগুলা, মানে প্রোডাক্টটা হয়তো বা অর্ধেক প্রসেস হয়েছে অর্ধেক প্রসেস হয়নি, ফেব্রিকটা কাটা হয়েছে, কাটা হয়ে গেলে এটা কিন্তু ডাব্লিউআইপি হয়ে গেল, মানে প্রসেস হয়েছে বাট প্রোডাক্টটা ফুল ডান হয়নি। আবার এফজি ইনভেন্টরি যেটা বলছি ফিনিশড গুডস ইনভেন্টরি, এটা বলা হচ্ছে কি, এটা হচ্ছে গিয়ে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে সেটাকে বলছি আমরা এফজি ইনভেন্টরি, ফিনিশড গুডস ইনভেন্টরি। এই হচ্ছে 3 ধরনের ইনভেন্টরি। আর ইনভেন্টরি যদি আমার কাছে বেশি থাকে আমরা কিন্তু হিউজ রেসপন্সিভ হতে পারবো, আমাদের রেসপন্সিভনেস কি হবে, অনেক বেড়ে যাবে অন্যদের সাপেক্ষে। আচ্ছা, এবং বিভিন্ন কোম্পানি কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস নেওয়ার জন্য ইনভেন্টরি তারা বেশি রাখতে পারে, এটা তাদের একটা স্ট্র্যাটেজির অংশ হতে পারে। যদি কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস চাই তারা কিন্তু ইনভেন্টরি যেন তারা বেশি রাখে, তাহলে একটা ডেফিনেটলি একটা ফ্যাসিলিটিস পাবে। কারণ কিভাবে অ্যাডভান্টেজ পাবে, কোনো একটা কোম্পানি হয়তো বা বেশি কোয়ান্টিটি প্রোডাক্ট চাচ্ছে কিন্তু সে কেউ দিতে পারছে না একসাথে, তো হুট করে যদি তোমার কোম্পানি দিতে পারে তাহলে তুমি ডেফিনেটলি অন্যদের থেকে একটা বেটার কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস পেলা। আচ্ছা, ইনভেন্টরি কম্পোনেন্ট যেগুলো, আমরা 3 ধরনের ইনভেন্টরি কথা জানি, একটা হচ্ছে সাইকেল ইনভেন্টরি, এগুলো গত ক্লাসে একটু বলেছিলাম তাই আবার বলছি। সাইকেল ইনভেন্টরি মানে কি, ওই যে ইওকিউ মডেলের জন্য একটা ছবি ছিল, মনে পড়ে কিনা, যে প্রোডাক্ট আমার কাছে আছে, সার্টেন একটা টাইমের পরে শেষ হয়ে যাচ্ছে, তারপরে আমরা আবার কি করছি, সাইকেল অর্ডারে আবার অর্ডার করছি, আবার নিচ্ছি, আবার শেষ হয়ে যাচ্ছে, আবার অর্ডার করছি, ব্যাপারটা এরকম না? জি স্যার। এটাকে আমরা বলতেছি বেসিক্যালি সাইকেল ইনভেন্টরি, এটাকে আমরা বলতেছি বেসিক্যালি সাইকেল ইনভেন্টরি। তো সাইকেল ইনভেন্টরি যেটা, সেটা হচ্ছে কি, একটা সার্টেন টাইমের পর পর আমার প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে এবং ডিমান্ডটাকে আমরা বাৎসরিক ভাবে হিসাব করি। অনেক সময় হয় কি, আমাদের ডিমান্ড অনেক বেড়ে যায়, মানে যেটা আমার এক্সপেকটেশন থেকে ডিমান্ডটা বেশি হয়, তখন আমরা কি করি, আমরা একটা সার্টেন কোয়ান্টিটি প্রোডাক্টে রেখে দেই, সেটাকে আমরা বলতেছি সেফটি ইনভেন্টরি। যেমন আমার একটা প্রোডাক্ট আমি বাজারে আমার দরকার হচ্ছে, লাইক ডিমান্ড, তুমি মনে করলা যে ডিমান্ড হচ্ছে 200 পিস পার মান্থ, কেউ দেখা গেল যে 100 পিস 200 পিস 15 দিনের মধ্যে শেষ হয়ে গেছে, তার মানে যেটা বুঝতে পারছি আমরা, এটা কিন্তু আমার বাজারের যে ডিমান্ড সেটা আমার এক্সপেকটেশন থেকে আমরা বেশি, আমাদের এক্সপেকটেশন থেকে ডিমান্ডটা কিন্তু বেশি এসে গেছে। যখনই এমন হয় তখন আমরা কি হয়, দেখা যায় যে প্রোডাক্টটাকে আমার 15 দিন আগেই যদি শেষ হয়ে যায় তাহলে তো আমি বাকি 15 দিন কাস্টমারকে আর দিতে পারবো না, কারণ প্রোডাক্টটা আসতে আবার আমার সময় লাগবে, লিড টাইম একটা ব্যাপার আছে। তো এইসব পরিস্থিতিতে তখন কি হয়, কাস্টমার যারা দোকানদার বা যারা ইনভেন্টরি রাখতে পছন্দ করে, তারা কি করে, 200 পিসের জায়গায় হয়তোবা দ্বিগুণ পরিমাণ বা 500 পিস প্রোডাক্ট রেখে দেয়। কেন, বলে কি যে ডিমান্ড তাদের আরো বেশি, এজন্য বেশি ডিমান্ড বেড়ে গেছে, আপনি বেশি করে দেন। এইটাকে যখন দেখা যায় তখন তারা এক্সেস যে একটা ডিমান্ডের জন্য যে প্রোডাক্টকে রাখছে, এক্সেস এক্সেস ডিমান্ডের উপর চিন্তা করে যে তারা এক্সট্রা প্রোডাক্ট তারা মানে ওয়্যার হাউসে রাখছে, সেটাকে আমরা বলতেছি সেফটি ইনভেন্টরি। তো সেফটি ইনভেন্টরি অনেক জায়গাতে আসলে ইওকিউ এর সমানই ধরা হয়, মানে ইওকিউ যেটা, সেটা যে পরিমাণ সেটা একটা রেখে তার সাথে আরো একটা ইওকিউ, সেটা অনেক জায়গায় সেফটি ইনভেন্টরি হিসাবে কনসিডার করা হয় অনেক জায়গাতে। এবং যদি ডিমান্ড আনসার্টেনিটি হয়, মানে ডিমান্ডে অনিশ্চয়তা থাকে যে অনেক সময় ডিমান্ড বেড়ে যেতে পারে, তখনই আমরা কিন্তু সেফটি ইনভেন্টরিটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। ডিমান্ড ইজ আনসার্টেন, সেফটি ইনভেন্টরি ইজ নিডেড। যে কখন দরকার সেটা একটা আলাদাভাবে ডিল করা আমাদের লাগে। আরেকটা হচ্ছে সিজনাল ইনভেন্টরি, যেই প্রোডাক্টটা হয়তোবা আমার বছরের সব সময় লাগে না, বাট একটা সার্টেন সিজনে আমাদের লাগে, যেমন শীতকাল বা এখন বর্ষাকাল চলে আসতেছে, তো এখন দেখা যাবে যারা দোকানদার
যারা এসব ধরনের ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট বিক্রি করে তারা কিন্তু আমব্রেলা বা ছাতা, তারা রেইনকোট এগুলা কিন্তু তারা দোকানে উঠাবে। কেন? কারণ এটা ডিমান্ড বেড়ে যাবে এখন। আবার যদি শীতকাল আসে, তাই না? শীতকাল আসলে দেখা যাবে যে সোয়েটার বা পেট্রোলিয়াম জেলি বা এদের বডি লোশন, এই যে জিনিসগুলা শীতের পণ্য যেগুলা, সেগুলা কিন্তু ডিমান্ড বেড়ে যাবে। আবার দেখা যাচ্ছে যে গ্রীষ্মকালে যেটা সামারে, সামারে কিন্তু প্রোডাক্টের ডিমান্ড আরেক রকম হয়। এগুলো কিন্তু সিজনাল ইনভেন্টরি, এগুলো কিন্তু 12 মাস আমাদের প্রয়োজন নাই। যেমন একটা নর্মাল ফ্যাশন শপ শীতের সময় তাদের উইন্টার যে কালেকশন হয় আর সামার কালেকশন কিন্তু জেনারেলি একরকম হয় না। সামারে মানুষের পোশাকের চাহিদা আর উইন্টারের চাহিদা কি একরকম থাকে? জেনারেলি থাকে না। দেখা যায় যে সামারের সময় তাদের হচ্ছে স্পেশাল টাইপের সামার টাইপের কালেকশন থাকে। আর উইন্টারের সময় ব্লেজার বা যেগুলা ভারী পোশাক শীতের জন্য আমাদের লাগবে সেরকম পোশাক কিন্তু তারা ওইভাবে ইনিশিয়েটেড করে। তো এবার সাইকেল স্যার, সেফটি ইনভেন্টরি। ইনভেন্টরি কি রিস্কেরও কারণ হতে পারে না? হ্যাঁ, হতেই পারে। সেফটি ইনভেন্টরিটা আসলে কি, এটা একটা স্বাভাবিকভাবেই ইনভেন্টরি বেশি মানেই তো আমার কস্টিং বেড়ে যায়। আর সেফটি ইনভেন্টরির কারণে অনেক সময় রিস্ক হতে পারে। তবে ইওকিউ পর্যন্ত সেফটি ইনভেন্টরি রাখলে ওটাতে খুব বেশি বড় সমস্যা হয় না। কারণ এটাতে হয় কি, তোমার লিড টাইম দ্বিগুণ হয়ে যায়, জাস্ট এটাই হয়। যে তোমার একটা প্রোডাক্ট 1 মাস চলার কথা, তুমি এখানে সেফটি ইনভেন্টরি হিসাবে আরো একটা ইওকিউ রাখছো। তাহলে ইওকিউ ইকুয়াল টু কি, এটা হচ্ছে রিঅর্ডার পয়েন্ট হচ্ছে আগে 1 মাস ছিল, এখন তোমার পর সেফটি ইনভেন্টরি পরটা বিক্রি হয়নি, হতে পারে সেটা আরো 1 মাস এমনি চলবে তোমার, তাহলে এই 2 মাস তুমি কোনো তোমার নতুন কোনো প্রোডাক্ট লাগবে না, মানে লিড টাইম বেড়ে গেল, এটাই হলো। আর লিড টাইম বাড়লে একটা চক্রের মতো, এটা একটা সমস্যাও হয়। তবে সেফটি ইনভেন্টরি তারপরেও কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি বা রাখতে হয়। হ্যাঁ, রাখতে হয়। যেমন আমি হলফ করে বলতে পারি এই বছরে এই এই যে এগ্রিকালচার ইয়ার, এই এগ্রিকালচার ইয়ারে প্রত্যেকেই বাসায় অতিরিক্ত পেঁয়াজ কিনে, একটা ভয়ের কারণে। গত বছর এমন একটা অবস্থা হয়েছিল যে যদি এরকম দাম বেড়ে যায় আবার, এই কারণে অতিরিক্ত সবাই, অনেকে এমন হতে পারে যাদের সামর্থ্য আছে, তারা যেটুকু দরকার তার একটা সেফটি ইনভেন্টরি অতিরিক্ত একটা পেঁয়াজ কিনে রেখে দিতে পারে। অনেকেই করছে, এটা আমি দেখেছি। হ্যাঁ, তো এবং এটা কিন্তু অনেক সময় তাদের টাকা আটকে যাচ্ছে, অনেকগুলা ইয়ে হয়ে যাচ্ছে, তাই না? তো এরকম অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের দেখা যায় যে ডিমান্ডটা কিন্তু অনেক সময় বেড়ে গেলে এই জন্য দোকানদাররাও কিন্তু এক্সট্রা রেখে দিচ্ছে প্রোডাক্ট। দেখবা তোমরা যেই এলাকায় থাকো না কেন, পেঁয়াজের কথা যদি বলি, দেখবা অধিকাংশ দোকানেই পেঁয়াজ অনেক বেশি বেশি রাখা। কারণ হয়তো এখন দামটা রিজনেবল, মানে দাম কিন্তু গত বছর এই সময়টাতে 90+ ছিল বা 100 টাকার মতো ছিল। আর আর 1-2 মাসের মধ্যে এরকম দাম বেড়ে গেছিল, সেটা 200 টাকা প্লাস হয়ে গেছিল, গত বছরের কথা বলছি। আর এই সময় এখন মানে এভারেজে 40 থেকে 50 টাকার মধ্যেই আছে। তারপরেও মানুষ ভয় পাচ্ছে যে যদি দাম বেড়ে যায় কোনো কারণে, তাই না? তো এই কারণে কিন্তু একটা সেফটি ইনভেন্টরি আসে, এবং টাকা যদি দোকানদাররাও বেশি করে কিনে রাখে, তাদের জায়গা নষ্ট হলো বা প্রোডাক্ট লসের চান্স বেড়ে গেল বা কস্টিং বেড়ে গেল, সেটাই হলো কিন্তু। ওকে, আমরা পরের স্লাইডে যাই। সো এটা সাইকেল ইনভেন্টরি কার্ভ, আমরা কম বেশি এটা জানি। এবং এখানে একটা জিনিস যদি হয়, রিঅর্ডার পয়েন্ট বলে একটা টার্ম থাকে এই জায়গাটায়, এটা আবার আমরা অঙ্ক করার সময় আসবো। এটাকে আমরা বলি বেসিক্যালি এমন একটা জায়গা যেখানে হুট করে আমরা যখন অর্ডার প্লেস করি এবং অর্ডারটা পাই, এর মধ্যবর্তী সময়কে আমরা বলি রিঅর্ডার। যেটা এখানে লিড টাইম, এটা হচ্ছে লিড টাইম, আর ওইটা হচ্ছে আমাদের রিঅর্ডার পয়েন্ট। এই মোটামুটি। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই। যে সাইকেল ইনভেন্টরির ক্ষেত্রে আমরা কিন্তু এরকম ম্যাথমেটিক্যাল অনেক অ্যানালাইসিস কিন্তু আমরা করতে পারি। এটা আমরা এই চ্যাপ্টারের শেষ দিকে ইনভেন্টরি ম্যাথ আছে করব। তো এটা খুব কনভেনশনাল ম্যাথ, এই টাইপের ম্যাথ গুলা কিন্তু আমরা আগে করেছি। আহ,
হ্যালো। শরীফ, আমার একটা ফোন এসছে, একটু তোমরা ওয়েট করো, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা, সরি, আমি একটা ফোন এসেছিল আমার। আহ এখানে অঙ্কটা দেখো, এই অঙ্কগুলো তোমরা করেছো আগে। যেমন এখানে দেওয়া আছে একটা ডিমান্ড দেওয়া আছে 1000 পিসেস পার মান্থ। আমরা যখন ইওকিউ এর ম্যাথ গুলা করতাম, মনে পড়ে কিনা, তখন কিন্তু ওই ম্যাথের ক্ষেত্রে আমরা আহ জেনারেলি অ্যানালাইসিসটা আমরা এইভাবে করতাম যে বাৎসরিক ডিমান্ড চিন্তা করতাম, মনে পড়ে? ইয়ারলি ডিমান্ড, অ্যানুয়াল ডিমান্ড কত, বাৎসরিক সেটা করতাম। তাহলে এখানে 1000 পিস আছে ইউনিট পিস পার মান্থ, তাহলে বাৎসরিক ডিমান্ড কত হবে? 12,000 পিস। হ্যাঁ, এরকম কিন্তু। তারপরে এখানে এই অঙ্কটা করাবো না, জাস্ট একটু বোঝানোর জন্য রেখেছি। যেমন এখানে বলেছে যে রিসিভিং, ট্রান্সপোর্টেশন, এই আদার যে কস্ট গুলা, সেটা হচ্ছে $3,000। কস্টিং হচ্ছে $3,000। আচ্ছা, এখন এটা হচ্ছে কি, তাহলে ট্রান্সপোর্টেশন কস্ট বা অর্ডারিং কস্ট আমরা বলতে পারি। এবং প্রোডাক্টের দাম হচ্ছে $2,500, $250। আর আমাদের হোল্ডিং পার্সেন্টেজ হচ্ছে 20%। তার মানে এইটা কিন্তু হচ্ছে ওই যে আমাদের ফর্মুলাটা তোমাদের মনে আছে কিনা আমি জানি না, এটা হচ্ছে সি। এটা কি? এটা হচ্ছে প্রোডাক্টের কস্ট বা সি বলা হয় অনেক জায়গাতে। আমি জানি না স্যাররা কিভাবে পড়িয়েছেন। আর এটাকে বলা হয় স্মল এজ, তাই না? এটা হচ্ছে স্মল এজ, পড়েছেন আমি এটা। এইচ ইকুয়াল টু এস সি, ওটা হোল্ডিং কস্ট আর আগেরটা ক্যারিং কস্ট। হ্যাঁ, আগেটা ক্যারিং কস্ট বা হচ্ছে অর্ডারিং কস্ট, দুটাই বলা যায় কিনা। ক্যারিং কস্ট আর ওটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হোল্ডিং আর ক্যারিং, যাক, ঠিক আছে। তো ক্যারিং কস্ট না, আসলে অর্ডারিং কস্ট বললে বললে অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কি। ঠিক আছে, বলেছো, ওকে। তো এইগুলোর উপর বেস করে কিন্তু আমরা ফাইনালি লট সাইজটা বা ইও কিউব মানে কিউ স্টার বের করতাম, তাই না? যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কিউ স্টার, একটা ফর্মুলা ছিল 2DS বাই এইচ, রুট ওভার দিতে হয়। তো এইটা কিন্তু আমরা এরকম অঙ্ক আমরা কিন্তু সেকেন্ড লিমিটেড বের করতেই পারি। আমরা আসলে এগুলা তোমরা করো, জানো, পারো, আমি এটা জানি। তো আমরা এই জন্য এর পরে অ্যাডভান্স ভার্সনে যাব। গত সেমিস্টারে তোমরা এগুলো এই টাইপের অঙ্ক কিন্তু করেছো। সো এখানে কিছু ইয়ে আছে, কেস স্টাডি আছে, সেটা নিয়ে আমরা নেক্সট অঙ্কের মধ্যে দিন কথা বলবো। এখন আসি সাপ্লাই চেনের ট্রান্সপোর্টেশন ডিফারেন্ট মুডস আছে, সেগুলো নিয়ে কথা বলবো। তো সাপ্লাই চেনে একটা প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করানোর জন্য আমরা ট্রান্সপোর্টেশন একটা মুড গুলা ব্যবহার করে থাকি, ডিফারেন্ট টাইপস এর ট্রান্সপোর্টেশন মুড গুলাকে ব্যবহার করি, এবং ট্রান্সপোর্টেশন মুড গুলা ব্যবহার করেই কেবলমাত্র আমি এক প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করাতে পারি। তো অনেকগুলো ট্রান্সপোর্টেশন মোড আছে। ফার্স্ট হচ্ছে এয়ার, সেকেন্ড হচ্ছে প্যাকেজ ক্যারিয়ার, থার্ড হচ্ছে ট্রাক, রেল, ওয়াটার, পাইপলাইন আর ইন্টারমোডাল। ওকে, এয়ার নিয়ে কথা বলি। এয়ার হচ্ছে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট ট্রান্সপোর্টেশন মোড। এয়ার ক্যারিয়ার offers a very fast
ফেয়ারলি এক্সপেন্সিভ মোড অফ ট্রান্সপোর্টেশন। একটা জায়গাতে নর্মালি এয়ারে গেলে, যেমন ঢাকা থেকে তুমি চট্টগ্রাম যাবা, বাসে যাও 7-8 ঘন্টা লাগবে, তাই না? ট্রেনে গেলেও ওরকমই লাগে। আর যদি এয়ারে যাও, উইদিন 30 মিনিটস ইউ ক্যান গেট রিচ টু দ্য চিটাগং আর আদার্স প্লেস ইন বাংলাদেশ। সো এয়ারে হচ্ছে তোমার কিন্তু অনেক এক্সপেন্সিভও বটে, পাশাপাশি আবার কি ফাস্ট। আচ্ছা, এয়ারের ইনিশিয়াল যে খরচটা হয় সেটা হচ্ছে ফিক্স কস্টটা অনেক বেশি হয়। ইনিশিয়াল যে ফিক্স কস্ট যেটা, ওটা কিনতে গেলে অনেক খরচ বেশি হয়, কিন্তু ওটা লেবার কস্টিংটা আসলে ডিপেন্ড করে প্রোডাক্টের সাইজের উপরে বা আদার্স এর উপরে। এবং এর একটা লিমিটেশন আছে, অনেক বিশাল বড় সাইজের প্রোডাক্ট কিন্তু এয়ারে খুব বেশি পাঠানো যাবে না, একটা সার্টেন একটা কোয়ান্টিটি পর্যন্ত পাঠানো যাবে। হ্যাঁ, তবে আমরা কি করি, সেনসিটিভ টাইপ প্রোডাক্ট যেগুলা ভেরি ভেরি সেনসিটিভ, সেগুলাকে আমরা এয়ারে ট্রাভেল করাতে অনেক সময় চেষ্টা করি। আচ্ছা, এবার বলে রাখি, আমাদের যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমাদের টেক্সটাইলের যে প্রোডাক্ট গুলা জেনারেলি এয়ারে শিফট হয় না, হয় হচ্ছে শিপে। এটা কি তোমরা জানো? জেনারেলি সব আমাদের ট্রান্সপোর্ট প্রোডাক্ট গুলো শিপ হয়, শিপের মাধ্যমে হয়। এখন শিপ মানেই কিন্তু ওই যে ওয়াটার, তো শিপের মাধ্যমে হয়। কিন্তু কোনো কারণে যদি তোমার শিপমেন্টের যেই শিপে করে যাবে, সেই শিপটা যদি তুমি ধরতে না পারো, হতে পারে ওটা সার্টেন একটা ডেটে যাবে, তোমার বুকিং নিয়ে ওখানে কন্টেনার দিতে হবে, সেই অনুযায়ী যাবে। যদি তুমি কোনো কারণে এটা মিস হয় শিপমেন্ট, তাহলে কিন্তু তোমাকে এয়ারে পাঠাতে হবে, সেক্ষেত্রে কস্টিংটা কয়েক গুণ হয়ে যায়। বেড়ে যাবে। হ্যাঁ, কয়েক গুণ বেড়ে যায়, কারণ ওটা চুক্তির মধ্যে থাকে। তুমি যদি এটা ওয়াটারে না পাঠাতে পারো, শিপে পাঠাতে হবে, কারণ ওয়াটারে পাঠাতে দেখা যায় যে এটা 15-20 দিন লাগে, সেটা তুমি মিস করেছো, এখন নতুন শিপ হয়তো বা তুমি পাবা না, সেক্ষেত্রে তোমাকে এয়ারেরই উপরে ভরসা করতে হবে, তাহলে ইন টাইমেই তুমি পৌঁছাতে পারবা, কিন্তু কস্টিংটা হিউজ হবে স্টিল। তারপরেও আরো কিছু ট্রান্সপোর্টেশনের কথা বলি, বাংলাদেশে নিয়ে বলবো না, এটা মানে যিনি এখানে ইউএস এর কিছু এক্সাম্পল দিয়েছেন সেটা নিয়ে একটু বলি। যেমন বাংলাদেশে আমাদের বাংলাদেশটা এত উর্বর মাটি যে এখানে সব জায়গাতেই সবজি, ভেজিটেবলস বা ফ্লাওয়ার্স হয়, হ্যাঁ, যেগুলো আমাদের প্রতিনিয়ত কিন্তু এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করছে। কিন্তু ইউএস এর বিভিন্ন সব স্টেটে কিন্তু আসলে ভেজিটেবল বা ক্রপস গুলা হয় না। এখন ভেজিটেবল গুলা কিন্তু জেনারেলি খুব সেন্সিটিভ হয়, এটা পচনশীল, হয়তো বা 1-2 দিনের মধ্যে কি হবে, সেটা কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, ডিটোরিয়েট করবে, ফল করবে। তো এই জন্য ওই ধরনের ভেজিটেবল গুলাকে বা ফ্লাওয়ার্স গুলা বিভিন্ন ইউরোপের বিভিন্ন স্টেট জায়গা আছে, ওখানে ওরা ফ্লাওয়ার শুধু প্রোডাকশন হয়। তো ওই ফ্লাওয়ারের অকশন হয়, ওই ফ্লাওয়ার গুলা জাস্ট ওখান থেকে ইউরোপের ওই একটা জায়গা থেকে, আমার এই জায়গাটা এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, ওখান থেকে দেখা যায় সারা বিশ্বে উইদিন 24 আওয়ার্স পৌঁছায় যায়। এবং তারা কস্ট ইউজ করে ট্রান্সপোর্টেশন মোড হিসাবে এয়ার, প্লেনের মাধ্যমে এই ভেজিটেবল গুলাকে পাঠিয়ে দেয়। এই জন্য দেখা যায় বাইরের কান্ট্রিতে আমাদের বাংলাদেশের মতো সবজি এত ভেজিটেবল এত সস্তা না, অনেক এক্সপেন্সিভ। স্টেট ওয়াইজ ভ্যারি করে, কিন্তু অধিকাংশ স্টেট গুলাতেই অনেক এক্সপেন্সিভ। দেখা যাচ্ছে যে প্রোডাক্টের প্রোডাকশন কস্ট কিন্তু খুব বেশি না, বা ট্রান্সপোর্টেশন কস্টটা প্রোডাক্টের কস্ট থেকেও অনেক সময় অনেক বেশি। তার মানে বুঝতে পারলাম এই মুডের মাধ্যমে আমরা ট্রান্সপোর্টেশন কিন্তু করতে পারি। অনেক সেন্সিটিভ ইস্যু, এখন রোগী যদি অসুস্থ হয়ে যান বা তাকে যদি বাংলাদেশ থেকে অন্য জায়গায় নিয়ে লাগায়, তখন কিন্তু আমরা এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু অনেক সময় নিয়ে থাকি, সেন্সিটিভ এমার্জেন্সি। এবার আসি প্যাকেজ ক্যারিয়ার। আমরা বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিসের নাম শুনেছি না, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এসএ পরিবহন, বাংলাদেশে আরো যদি বলি এখন পাঠাও আছে, এছাড়াও আরো ছোট ছোট অনেক কোম্পানি আছে, আছে না? তারা কি করছে, তোমাকে খুব ছোট ছোট পরিসরে একটা ছোট চিঠি থেকে শুরু করে একটা বড় আকারে প্রোডাক্ট হলেও তারা কিন্তু পৌঁছে দেয়, তাই না? এবং খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে দেয়, তাই না? এসএ পরিবহন যদি বলি, বা ফিডেক্স, ফিডেক্স ইউপিএস এর নাম শুনেছি। ফিডেক্স ইউপিএস বেসিক্যালি এটা একটা ইউএসএ বেসড অর্গানাইজেশন আর কি, এবং খুব বিখ্যাত, এবং ইউএসএ যত কুরিয়ার সার্ভিসেস যত ইন্টারন্যাশনাল হ্যাঁ ইন্টারন্যাশনালি স্যার মানে হ্যাঁ ই রিকগনাইজড, করে আর কি। এক্স্যাক্টলি, ইন্টারন্যাশনালি ওটা রিকগনাইজড। ওরা আসলে কি করে, ফিডেক্স বা ডিএচএল সম্পর্কে আমি জানি। তো ওদের প্যাকেজ সিস্টেম করা আছে, যে প্যাকেজ কি একটা বক্স দেওয়া আছে, বক্সের ওজন ম্যাক্সিমাম 6 কেজি হবে, এবং ওই বক্সের যদি 6 কেজি থেকে কমও হয় তাহলে তোমাকে ওই টাকাই দিতে হবে। ওই ওই বক্সের জন্য, বক্সটাতে তুমি প্রোডাক্ট দিবা, দেওয়ার পর ওটা প্যাকেজিং হয়ে যাবে, এবং হওয়ার পরে সার্টেন একটা ডিস্টেন্সে ওটা একটা সার্টেন বলে দিবে যে 7 দিন বা 10 দিনের মধ্যে প্রোডাক্টটা তোমার কাছে
বা যার কাছে পাঠানো দরকার পৌঁছে যাবে। তারা কি করে, এই যে বাংলাদেশ থেকে হয়তো বা ইউএসএ যাচ্ছে বা ইউরোপ থেকে বাংলাদেশে আসতেছে, এগুলো তারা বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টেশন মুড ইউজ করে। ফার্স্টে তারা এয়ার ইউজ করে, অনেক সময় তারা রেলও ইউজ করে, এবং ডেফিনেটলি তারা ট্রাকও ইউজ করে। তাদের নিজস্ব ছোট ছোট ট্রাক বা লরি থাকে, সেগুলো দিয়ে তারা প্রোডাক্ট কিন্তু ক্যারি করে। এবং এটা হচ্ছে মেজর সার্ভিস যেটা, এটা হচ্ছে কি খুব র্যাপিড এবং রিলায়েবল। যেমন সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা এসএ পরিবহন যদি বলি, ওরা কিন্তু একদিনের মধ্যেই তোমার প্রোডাক্টটা সারা বাংলাদেশে মোটামুটি পৌঁছে দেয়। ঠিক কিনা বলো? ওদের ছোট ছোট প্রোডাক্ট গুলা যখন হ্যাঁ প্যাকেজ স্যার। হয়, কিন্তু খুব তাড়াতাড়ি ওরা পৌঁছে দেয়। এর বাইরেও অনেক অপশন অনেক সময় থাকে, যে হয়তো বা 2 দিনের জায়গায় তুমি উইদিন 24 আওয়ার্স চাও, একদিনে ওরা চেষ্টা করে, অনেক সময় হয় না। তারপরে তুমি যদি এক্সট্রা পেমেন্ট করো, ওরা কিন্তু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। তো এবং রাষ্ট্রীয় ডাক, বাংলাদেশের কথা বলবো না, বা বাইরের সব দেশে আগে এরকম ছিল, এত ফাস্ট ছিল। চেষ্টা করতো তারা বিভিন্ন ভাবে ডিজাইনিং করে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক আছে, এখন দক্ষ জনবলের অভাব বা ওই জিনিসগুলোর কারণে রাষ্ট্রীয় ডাকটা কিন্তু এখন একবারে ব্যবহারের সংখ্যাটা একবারে কমেই গেছে। পোস্ট অফিস, যেটা সরকারি পোস্ট অফিস, রাদার দেন আমি ঘরের মধ্যে পাঠাও অ্যাপস অন করে একটা প্রোডাক্ট অর্ডার করছি, ওরা এসে নিয়ে যাচ্ছে বাসা থেকে, দিয়ে একজনের কাছে পৌঁছে দিয়ে আসতেছে, এবং খুব অল্প টাকার মধ্যে, তাই না? পাঠাও বা ইউসিবি, বাংলাদেশে এরকম আছে কিছু কোম্পানি, এরা কিন্তু এই সাপ্লাই গুলা দিয়ে থাকে। তো যখন প্যাকেজ সাইজটা খুব ছোট হবে, 150 পাউন্ড অথবা একটা চিঠি, তখন আমরা কোনটা ইউজ করলে ভালো আমাদের জন্য? তখন একটা পিক আপ ভাড়া করার কোনো মানে হয় না। রাদার দেন উই শুড ইউজ এ প্যাকেজ ক্যারিয়ার সিস্টেম লাইক ফিডেক্স, ইউপিএস অর ডিএচএল, এসএ পরিবহন, সুন্দরবন, আরো আছে, জননী, অনেকগুলো আছে বাংলাদেশে। এবং ওগুলা কোনোটাই কিন্তু মোটামুটি খারাপ সার্ভিস না, পৌঁছে দিচ্ছে খুব অল্প সাইজের প্রোডাক্টকে খুব তাড়াতাড়ি পৌঁছে দিচ্ছে। তুমি একটা বিজনেস করতে চাও, তুমি বিজনেসের জন্য এখন ডিস্ট্রিবিউশন কিভাবে করবা, তোমার চিন্তা হলো, পরে কিন্তু দেখবা যে তোমাদের কনসিডারেশনে রাখতেই পারো যে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যানের দরকার নেই, আমরা পাঠাও অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা এদের মাধ্যমে এটা হেল্প নিব। অনেকেই কিন্তু এই ধরনের বিজনেস এখন করছে। এই যে ফেসবুকে দেখবা অনেক জিনিসপত্র বিক্রি বিক্রি করে, সেলস করে। তো ওই প্রোডাক্ট গুলা কিন্তু তারা ডেলিভারি চার্জ কিন্তু একটা নেয়, এবং সেই ডেলিভারি চার্জটা নিয়ে তোমার কাছে প্রোডাক্টটা পৌঁছে যাচ্ছে, দেখবা পাঠাও বা এইগুলোর মাধ্যমে কিন্তু পৌঁছে দেয়। তাই না? এরকম কেউ কেনাকাটা করেছো অনলাইনে? জি স্যার। আচ্ছা, যেমন দারাজ বা আমাজনের কথা যদি বলো, ওরা নিজস্ব ট্রান্সপোর্টেশন মুডি ইউজ করে। দারাজ, আমাজন, ওদের ওই যারা ডেলিভারি ম্যান আছে তারা তারাই এটা করে। কিন্তু অনেক কোম্পানি আবার শুধু এই প্রোডাক্টটা তারা কমার্শিয়ালাইজেশন করে, কিন্তু ডিস্ট্রিবিউশনটা তারা অন্য একটা মাধ্যম ইউজ করে, অন্য কারোর মাধ্যমে। আচ্ছা, এরপরে আরেকটা কমন একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমরা প্রোডাক্ট গুলোকে ট্রান্সপোর্ট করতে পারি, সেটার একটা বড় ইয়ে হচ্ছে ট্রাক। ট্রাক আসলে দু রকম হতে পারে, একটা হচ্ছে ফুল ট্রাক লোড, একটা হচ্ছে লেস দেন ট্রাক লোড। ফুল ট্রাক লোড মানে বোঝা যাচ্ছে যে একটা ট্রাকের যে ক্যাপাসিটি আছে, লাইক সেটা হচ্ছে 7 টন, তার মানে ফুলটাই একজন ওটা রেন করে নিবে। অনেক সময় হতে পারে লেস দেন ট্রাক লোড। লেস দেন ট্রাক লোড মানে হচ্ছে ফুল ক্যাপাসিটি না, তার থেকে একটা লেস দেন মানে ছোট পরিসরে একটা ক্যাপাসিটি তুমি ভাড়া করবা। অনেক এজেন্সি আছে, তারা হচ্ছে ফুলটার জন্য ক্যাপাসিটি না, তাদের দেখা গেল যে তোমার হয়তো বা 60% তোমার লাগবে, তোমার যে প্রোডাক্টটা সেটার জন্য 60% জায়গা হলেই হবে। তখন ওই 60%-এর জন্য তোমাকে পে করবে, আর বাকি 40% সে আরেকজনের কাছে কি করবে? ভাড়া দিবে, আরেকজনকে ভাড়া দিবে, এবং তারপর প্রোডাক্টটা ডিজায়ার প্লেসে চলে যাবে। এরকম কিন্তু হয়। যেমন প্রোডাক্ট শিপমেন্টের ক্ষেত্রে এই যে যখন দেখা যায় বিভিন্ন কন্টেনার গুলা যায়, কন্টেনার গুলার ক্ষেত্রে অনেক সময় এরকম করে শেয়ারিং করে কিন্তু এই ধরনের শিপমেন্ট গুলা হয়ে থাকে, যে তোমার কন্টেনার পুরাটা তোমার লাগবে না, দেখা যাচ্ছে একটা পুরাটা নিলে তো ভাড়া বেশি, তো 50% একজন নিল, 50% আরেকজন নিল, এইভাবে কিন্তু হয়ে থাকে। এটাকে লেস দেন ট্রাক লোড বলা হয়। কুরিয়ার সার্ভিস গুলা যখন এই যে আমি একটু আগে ট্রান্সপোর্টেশন মডেল নিয়ে কথা বললাম, মনে করো ঢাকা থেকে চট্টগ্রামে যাবে, চট্টগ্রাম তো এদিকে না, এদিকে, আচ্ছা, ঢাকা থেকে হয়তোবা চিটাগং এর দিকে যাবে, এবং চিটাগং এ যদি প্রোডাক্টটা যায়, তাহলে এই যে যেই পাথ দিয়ে যাবে সেই পাথের মধ্যে ডেফিনেটলি আরো কয়েকটা জেলা পড়বে না?
জি আরো স্যার। কয়েকটা জেলাকে সে টাচ করে যাবে, কিন্তু শুধু একটা জেলা তো না সরাসরি। তো এখানে যে আর 3-4টা জেলা পড়বে, তাদের যে ট্রাক বা লরি আছে, লরির ভিতরে ওই 5টা জেলার জন্য একটা ডিজাইন করে তারা সবগুলা প্রোডাক্ট একটা লরির মধ্যে উঠায়। তাহলে এটা কিন্তু ফুল ট্রাক লোড হলো না, এটা কি হলো, মাঝে 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 মধ্যবর্তী যে জায়গাগুলো আছে সেখানেও যাবে, সেগুলোও কিন্তু সেখানে এলাকাগুলোরও প্রোডাক্ট আছে। যখনই ওই একটা সার্টেন প্লেসে যাওয়ার আগে মধ্যবর্তী জায়গাতে, মনে করো ঢাকা থেকে চট্টগ্রাম যেতে যদি যায়, মাঝখানে কি কি জেলা পড়ে, কুমিল্লা একটা বড় জেলা মাঝখানে। তো কুমিল্লাতে যাওয়ার পরে কুমিল্লার যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা এসএ পরিবহন বা যেটাই বলি, সেখানে তাদের যে প্রোডাক্ট গুলো আছে নামিয়ে দিলে তারা ওখানে ওখানে শিপমেন্ট করে দিল, করে তারপরে সামনে আগালো, তারপরে হয়তো বা ফেনী বা এই যে ধাপে ধাপে যে যাচ্ছে, এইভাবে কিন্তু হতে পারে। এটাকে বলতেছি আমরা লেস দেন ট্রাক লোড। হ্যাঁ, ট্রাক লোডের ফুলটা ক্যাপাসিটি না ইউজ করে আমরা ইয়ে করব। ট্রাকের সুবিধাটা কি জানো? ট্রাকের সুবিধা হচ্ছে এটা আমাদেরকে ডোর টু ডোর সাপোর্ট দিতে পারে, একবারে বাসার নিচে দরজার কাছে চলে আসতে পারে, যেটা কখনোই প্লেনে সম্ভব না। আর না হলে যদি বলি রেলেও সম্ভব না। সম্ভব ডোর টু ডোর ডিস্ট্রিবিউশন? যদি তোমার বাসা বা এলাকার রাস্তা ট্রাক চলার মতো অ্যাডুকুয়েট জায়গা থাকে, তাহলে আমরা কি করতে পারি? অবশ্যই ট্রাক ব্যবহার করতে পারি, মানে ট্রাকটা তোমার বাসা পর্যন্ত আসবেই। এবং এখানে কি হয়, ট্রাকের একটা বড় কস্টিং হয় কি, অনেক সময় ডিস্টেন্স একটা জায়গায় যায়, সেই জায়গাটাতে প্রোডাক্টটা যায় হচ্ছে প্রোডাক্ট নিয়ে, কিন্তু ফেরার সময় সে খালি ফিরে আসে। তার মানে একটা আইডিয়াল মুভমেন্ট অনেক সময় কিন্তু ট্রাকের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, অনেক সময় একটা আইডিয়াল মেজর একটা ইস্যু হতে পারে যে একবার যায় যখন, সে যখন শিপমেন্ট করে, তোমার বাসা চেঞ্জ করছো, শিপমেন্ট করার সময় তখন কিন্তু প্রোডাক্টটা ঠিকই ফুল লোডে যায়, কিন্তু যখন ফেরত যায় তখন কি হয়, লেস দেন লোডে যায়। এটাই অনেক সময় কিন্তু একটা কস্টের ব্যাপারে একটা ইম্প্যাক্ট ফেলে। এবং ট্রাকটা একটু বেশি, একটু এক্সপেন্সিভ রেলের থেকে। রেল আরো সহজ বা সস্তা। আচ্ছা, এবার রেলের ব্যাপারে আসি, যে এটা হচ্ছে হাই ফিক্স কস্ট হয় রেলের ক্ষেত্রে। প্রথমে একটা ট্রেনের ইঞ্জিন বা এগুলার মানে বগিগুলা কিনতে অনেক খরচ হয়, এবং প্রচুর মেটাল, অনেক হেভি মেটাল দিয়ে তৈরি, এই জন্য কস্টিংটা অনেক বেড়ে যায়। কিন্তু রেলের একটা সবচেয়ে সুবিধা কি, এটা কিন্তু লার্জ ক্যাপাসিটি ক্যারি করতে পারে। মনে করো শিপে করে 300-400 কন্টেনার নিয়ে বাংলাদেশে একটা জাহাজ নোঙ্গর করলো, বাংলাদেশে ওই জাহাজে তোমার 100টা কন্টেনার আছে, হয়তোবা না 100টা না, 20টা কন্টেনার আছে। এখন 20টা কন্টেনার যদি তুমি তোমার চট্টগ্রাম থেকে ঢাকায় আনতে চাও, তাহলে 20টা লরি লাগবে, এবং 20টা লরির জি মধ্যে স্যার। 20টা লরির যে ড্রাইভার, তাদের আবার এরকম প্রফিসিয়েন্সি লাগবে, নাহলে কি হতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, রিস্ক কাজ করবে। রাদার দেন তুমি যদি ওই লরিগুলাকে চট্টগ্রাম থেকে সরাসরি ঢাকায় নিয়ে আসতে পারো ট্রেনের মাধ্যমে, কতই ভালো হয় না? জি স্যার। হেভি লোডকে ট্রেন কিন্তু ক্যাপাসিটি ক্যারি করতে পারবে। an ideal mode of carrying large heavy and high dense product for long distance। এটা কিন্তু ট্রেনে আসলে তুমি এটা টেনশন কম করবা যে এখানে রিস্ক বা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা প্রবাবলি কম। এবং এটা কিন্তু হয়, দেখবা যে অনেক ট্রেন আসে, দেখবা যে লরি নিয়েই শুধু আসে, মানে যেটা বলে আমরা পণ্যবাহী রেল বলি, আমরা ট্রেন বলি যেগুলাকে। ঠিক আছে, এর বাইরেও অনেক সময় হয় কি, অনেক বেশি কোয়ান্টিটি প্রোডাক্ট লাগবে, কিন্তু সেটা সেনসিটিভ, হ্যাঁ, টাইম সেনসিটিভ না, অনেক সময় যে দামও কম, কম দামি জিনিস, এরকম প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় রেল ব্যবহার করি। যেমন কয়লা, এই সাবকন্টিনেন্টে বা যদি বলি ইউএসএ কিন্তু ওদের প্রচুর কয়লা উৎপাদন করে। তো এই কয়লা উৎপাদনের ইন্ডিয়া যেন অনেক করে, অনেক কয়লা উৎপাদন করে। এই কয়লা যে উৎপাদন তারা করছে, কয়লাগুলা দাম কিন্তু খুব বেশি না, এবং অনেক বড় জায়গার দরকার হয় ক্যারি করার জন্য। তখন কি করে, একটা পুরো ট্রেনের ভিতর পুরোটাই কয়লাতে ক্যারি করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ইন্ডিয়াতে এরকম অনেক স্টেট আছে, তারা এক স্টেট থেকে আরেক স্টেটে কয়লা এগুলো উৎপাদন হয়ে চলে যায়। কারণ রেলের মজা হচ্ছে কি, যে অনেক বাল্ক লটে প্রোডাক্ট গুলাকে ক্যারি করা যায়। এটা সাপ্লাই চেইন নিয়ে আরেকটা কথা বলি। যেমন এবার বাংলাদেশে রেলওয়ে একটা ইনিশিয়েটিভ নিয়েছে, রেলওয়ের যারা প্রধান সিনিয়ররা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত। সেটা হচ্ছে রেলওয়ের মাধ্যমে তুমি ফ্রুটস যেগুলা,
মানে এই যে মৌসুমী ফল যেগুলা আম বা কাঁঠাল, এগুলাকে তুমি নিয়ে আসতে পারবে একটা সার্টেন কোয়ান্টিটি বা একটা খুবই অল্প খরচে নিয়ে আসতে পারবে, যেটা অন্যান্যদের তুলনায় অনেক বেশি মানে কম। যেমন সুন্দরবন বা এই যে এসএ পরিবহনে যেরকম কস্টিং হয়, তার থেকে কস্টিংটা বলা যায় 5 ভাগ বা 7 ভাগের 1 ভাগ। ঠিক আছে, রেলের মাধ্যমে এটা হচ্ছে একটা 25 কেজি একটা বক্স ইয়ের জন্য, গ্যারেটের জন্য একটা সার্টেন অ্যামাউন্ট নিতে হয়, মানে যেটা কেজিতে মনে 1.5-2 টাকার মতো পড়ে। মানে এটা কিন্তু রেলে কিন্তু আসলে এটা করা পসিবল। ঠিক আছে, এবং সারা বিশ্বে আমাদের বাংলাদেশে একমাত্র আমরা সবাই যোগাযোগ রাস্তা নিয়ে খুব কেন্দ্রিক, কিন্তু সারা বিশ্বের অধিকাংশ মানুষই রেল আর ওয়াটার পানিপথে বেশি তারা কেন্দ্রিক। রাস্তাঘাটে খুব বেশি গাড়ি ঘোড়া থাকে না, শর্ট ডিস্টেন্সের জন্য থাকে, লং ডিস্টেন্সের জন্য থাকে না। ঈদের সময় কিন্তু আমাদের দেখা যায় যে বাসের যে রাস্তাটা বা যেটা ট্রান্সপোর্টেশন রাস্তা, সেটার উপরে প্রেশারটা কিন্তু খুব বেশি পড়ে। ওকে, আমরা এরপরে ওয়াটার নিয়ে কথা বলবো। ওয়াটার ওয়াটার হচ্ছে ভেরি ভেরি লো কস্ট, এবং কি বলতে পারে এটা আরো বড় লার্জেস্ট ক্যাপাসিটি ক্যারি করতে পারে। ওই যে শিপের কথা বললাম, একটা শিপে 200-300 কন্টেনার থাকা কোনো ব্যাপারই না, নাকি? এবং এটা সবচেয়ে স্লোয়েস্ট মুড, খুবই স্লো। এই মুডটা অনেক স্লো, অনেক সময় লাগে, তাই না? প্লেনে তুমি বাংলাদেশ থেকে যদি তুমি আহ যদি এমন হয়, প্লেনে বাংলাদেশ থেকে তুমি ইন্ডিয়াতেও যাও, তোমার হায়েস্ট 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, কিন্তু নদীপথে যেতে গেলে অনেক সময় লাগবে। কারণ নদীপথে সময় অনেক বেশি লাগে, কারণ ট্রান্সপোর্টেশন গুলো অনেক মুডটা অনেক স্লো হয়। তারপরেও আমাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে নদীপথের ভূমিকা আসলেই অপরিসীম। অনেক আমরা নদীপথ ব্যবহার করি পণ্য পরিবহনের ক্ষেত্রে। তো আমরা সাপ্লাই চেইনের ক্ষেত্রেও ওয়াটার ইউজ করতে পারি, যখন আমাদের ডেডলাইন বা ডিলে নিয়ে খুব চিন্তা নাই। হ্যাঁ, প্রোডাক্ট পাঠালেই হচ্ছে, একটা সার্টেন টাইম যদি সময় থাকে 20 দিন 30 দিন, তখন আমরা কিন্তু নদীপথ ব্যবহার করতে পারি। পাইপলাইন, এটা নিয়ে একটু ভালো করে বলে নেই। সকালবেলা ঘুম থেকে উঠলে ওয়াসার পানির জন্য কল ছাড়লা, ওয়াসার পানি তোমার সামনে। হ্যাঁ, তা একটু পরে চুলা অন করলা, দেখলা যে গ্যাস তোমার কাছে, গ্যাস অন আছে, মানে লাইনে আমাদের সরকারি ভাবে তিতাসের গ্যাসের কথা বলছি। তো চিন্তা করো, ওয়াসা পানি পিউরিফাই করে কোন জায়গাতে, আর তোমার পানি কিন্তু তোমার এলাকা বাসার মধ্যে চলে আসতেছে। তারপর গ্যাসের ক্ষেত্রেও তাই, যে ঢাকাতে তো আর গ্যাস প্রডিউস হয় না, কিন্তু ঢাকাবাসী সবাই কিন্তু গ্যাস পাচ্ছে, মানে আগে যারা ছিল এখন নতুন ভাবছে না, সিলিন্ডার গ্যাস ইউজ করে। কিন্তু এই যে মাধ্যমে একটা পাইপলাইন সিস্টেমের মাধ্যমে আমরা কি করছি, আমাদের ন্যাচারাল গ্যাসেস, ওয়াটার বা আদার্স যে জিনিসগুলো আমরা পাচ্ছি, এটা কিন্তু খুব সহজে পাচ্ছি। এবং এটা যদি চিন্তা করো যে আমাদের বাংলাদেশে ওয়াসা নিয়ে আমাদের অভিযোগ শেষ নাই, বা তিতাস নিয়ে আমার অভিযোগ শেষ নাই, বাংলাদেশে ওয়াসা বা তিতাসের যদি নেটওয়ার্ক ডিজাইন করতে যাও, যে কিভাবে প্রোডাক্ট গুলো পাঠাচ্ছে, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে কিনা। জি পাইপ স্যার। গুলা কিন্তু দেখতেই পাচ্ছি না ফিজিক্যালি, বাট সবগুলা মাটির নিচে, এবং কি অনেক কমপ্লিকেটেড মনে হবে না জিনিসগুলাকে, অনেকগুলা কানেকশন, তাই না? জিনিস তোমার তুমি এখানে যদি স্যার হ্যাঁ নর্মাল পাইপ দিয়ে স্যার সাপ্লাই দিচ্ছে স্যার। হ্যাঁ তাতে দিক, পাইপলাইনের মাধ্যমে দিচ্ছে, সে তো দিবেই। নর্মাল পাইপ বা পাইপের কোয়ালিটি নিয়ে আমার কোনো ইয়ে না, আমার কথা হচ্ছে তুমি প্রোডাক্টটা পাচ্ছ কিনা তার একটা জায়গা থেকে। সাপোজ এটা যদি সহজ করে বলি, এইটা হচ্ছে নর্মালি একটা নেটওয়ার্ক ডিজাইন বা একটা পাইপলাইন। এই পাইপলাইনের মধ্যে আমাদের গ্যাসটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে হবে। মনে করো এখানে ইনলেটে দিয়ে দিল, এবং এখানে ওয়াটটা তুমি নিয়ে খরচ করছো। এখন এই যে প্রোডাক্টটা যে নিচ্ছ, তাহলে এই যে পুরা পাথওয়ের মধ্যে যদি ওয়াটার না থাকে, তাহলে কিন্তু তুমি পাবা না, বা গ্যাস না থাকলে তুমি পাবা না। তার মানে এই পাইপলাইনের মধ্যে হিউজ কোয়ান্টিটি ইনভেন্টরি কিন্তু আছে প্রোডাক্ট। এবং এইটা দেখা যায় গ্যাস, তারপরে ওয়াটার, বা আমাদের যে ক্রুড অয়েল বা আমাদের যে অপরিশোধিত পেট্রোলিয়াম যেগুলা যেগুলা উত্তোলন প্রথমে করা হয়, তখন এরকম হয়। যেমন এই ধরনের পেট্রোলিয়াম গুলাকে আমরা কিন্তু এই পাইপলাইনের মাধ্যমে ক্যারি করি, কারণ এটা থেকে পাইপলাইন থেকে আসলে এর বাইরে ক্যারি করাটা আসলে খুবই কঠিন হয়ে যাবে। ছোট ছোট ট্রাকে করে কতগুলো ট্রাক দিয়ে ব্যবস্থা করা, তার থেকে পাইপলাইনে ডিস্ট্রিবিউট করে দিলে অটোমেটিক, যেহেতু পাইপলাইন ইনিশিয়ালি বসাতে একটু সময় লাগবে, কস্টিং হবে, বাট জাস্ট এখানে ডিস্ট্রিবিউট করে দিলে সাথে সাথে একটা রিজার্ভ প্লেসে কিন্তু প্রোডাক্টটা চলে যাবে। এবিদাক বলতেছে, সেন্ডিং গ্যাসোলিন টু এ গ্যাস স্টেশন ডাজ নট জাস্টিফাই দ্য ইনভেস্টমেন্ট ইন দ্য পাইপলাইন ডান বেটার বাই উইথ দ্য ট্রাক। এখন গ্যাসোলিন যেটা, ওটা কিন্তু একটা পাইপলাইনে পাঠানো অনেক সময় কঠিন হবে, কারণ এটার ডিমান্ডটা ভ্যারি করে অনেক সময়। এই জন্য তারা কি করে, ট্রাকে পাঠায়।
আর অন্যান্য ক্ষেত্রে যেগুলা বড় বড় লার্জ কোয়ান্টিটি লাগবে, যেমন মধ্যপ্রাচ্যে আমাদের তেল উৎপাদন যেসব কান্ট্রি গুলাতে হয়, তারা কি করে, প্রোডাক্ট গুলা তৈরি করে পিউরিফায়ার যে মধ্যবর্তী জায়গাটা, ওখানে কিন্তু পিউরিফায়ার ক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস ফ্লো লাগে, থামা যাবে না ওয়াটার মানে ইয়েগুলা ফুয়েল বা পেট্রোলিয়াম গুলাকে, থামলেই আসলে প্রসেসে অনেক ডিফিকাল্টিস ক্রিয়েট হয়। তো এই যে কন্টিনিউয়াস ফ্লোর জন্য তখন পাইপলাইন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অপশনস। আচ্ছা, এবার আসি সাপ্লাই চেইনের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক নিয়ে, যে প্রোডাক্ট গুলাকে আমরা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় শিপমেন্ট করছি। এখানে একটু সহজ ভাষায় যদি বলে রাখি, এটা হচ্ছে সাপ্লায়ার্স আর এটা হচ্ছে বায়ার্স। সাপ্লায়ার কি করছে, সাপ্লায়ার হচ্ছে সাপ্লায়ার কাছে যখন অর্ডার আসে, সাপ্লায়ার বায়ারের কাছে প্রোডাক্টটা কি করছে, সরাসরি কোনো একটা ট্রান্সপোর্টেশন মোড দিয়ে পাঠিয়ে দিচ্ছে। একটা সাপ্লায়ার 10 জন 20 জন বায়ারের কাছে কিন্তু প্রোডাক্ট পাঠাতে পারে, প্রোডাক্ট গুলাকে সেইভাবে ডিস্ট্রিবিউট করে দিল। সিমিলারলি পরে আরেকজন দ্বিতীয় সাপ্লায়ারের কাছে সাপ্লায়ার কিন্তু এরকম এন সংখ্যক বায়ারকে এভাবে ডিস্ট্রিবিউট করতে পারে। এই যে সরাসরি ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, এখানে কিন্তু কোনো মাধ্যম বা সেকেন্ডারি মাধ্যম ইউজ করছে না। হ্যাঁ, ট্রান্সপোর্টেশন মোড আছে, তো মাধ্যম ইউজ করছে না। এই মাধ্যম, এটাকে বলা হয় আসলে ডিরেক্ট শিপিং। কি বলা হয়? ডিরেক্ট শিপিং। আচ্ছা, কিন্তু অনেক সময় এটা মনে হতে পারে যে এরকম করে শিপমেন্ট করলে তো স্যার ট্রান্সপোর্টেশন কস্টিং কি হবে, অনেক বেশি হবে। হতেই পারে। হ্যাঁ, এর পরে যে একটা মেথড দেখবো সেটা একটু হলেও অপেক্ষাকৃত কস্টিংটা কমে আসবে। খেয়াল করো এখানে এই দেখো সাপ্লায়ার আছে, এই যে এখানে সাপ্লায়ার আছে। এখন একজন সাপ্লায়ার কি করছে, একটা সে দেখছে তার যে ক্যাপাসিটি, যেই পরিমাণ কোয়ান্টিটি প্রোডাক্ট তার কাছে তার ট্রান্সপোর্টেশন মুডে আছে, তত ক্যাপাসিটি একজন বায়ারের ক্যাপাসিটির সাথে মিট করে না। ওইটা দিয়েই 4-5 জন বায়ারকে অন্তত মিট করানো যাবে। একটা এক্সাম্পল দিয়ে বলছি, যে মনে করো একজন বায়ারের লাগবে হচ্ছে 10 কেজি, আর তোমার কাছে তোমার যে যে পিক আপ বলো বা যেটা, সেটা ক্যাপাসিটি হচ্ছে 100 কেজি। তার মানে তুমি অনায়াসে 10 জনকে সাপোর্ট দিতে পারবা, ঠিক কিনা? জি 10 জনকে যদি সাপোর্ট দিতে পারো, তাহলে কি করবা? একবারে 10 জন 10 কেজি করে নিয়ে নিয়ে বারবার বের হবা না, একবারে 100 কেজি নিয়ে বের হও, প্রথম বায়ারকে দাও, কাছাকাছি আরেকটা যে বায়ার আছে তার 10 কেজি ডিমান্ড বা তাকে দাও, তারপর আরেকজনকে দাও, এমন দিতে দিতে একসময় শেষ হয়ে গেলে তোমার ওয়্যার হাউসে ফিরে যাও, আবার প্রোডাক্টটা নাও, নিয়ে আবার পরে কয়েকজনকে দাও, দিয়ে তারপর তোমার জায়গায় ফিরে যাও। এটার একটা নাম আছে। এটা আবার সাপ্লায়ারের ক্ষেত্রে একই জিনিসটাই হতে পারে। এমন হতে পারে যে বায়ার কি করলো, প্রথমে একটা সাপ্লায়ারের কাছে প্রোডাক্ট আনতে গেল, এবং আনতে এসে সে তার কাছ থেকে প্রোডাক্টটা নিল, নিয়ে সে আবার আরেকটা সাপ্লায়ারের কাছে গেল, প্রোডাক্ট নিল, তারপর আরো একটা সাপ্লায়ারের কাছে গেল, প্রোডাক্ট নিল, তারপরে সে কি করলো, একসময় তার নিজের লোকেশনে চলে গেল। তাহলে দেখতে পাচ্ছি এখানে তাহলে বায়ার ট্রান্সপোর্টেশন কি কম হয়ে গেল না অনেক? জি স্যার। এটা কিন্তু আমরা যখন বাজার করতে যাই, তখন কিন্তু আমরা এরকম ট্রান্সপোর্টেশন মুড অনেক সময় এরকম মুডটা ইউজ করি, এরকম নেটওয়ার্ক ডিজাইন আমরা কিন্তু করি। তো এটার একটা নাম আছে, এটাকে বলা হয় ডিরেক্ট শিপিং উইথ মিল্ক রান। এটার নাম হচ্ছে ডিরেক্ট শিপিং আর মিল্ক রান। এই মিল্ক রান নিয়ে আমি ডিটেলসটা আসলে আমাদের সুনীল চোপড়া বইয়ে আছে, আমি ডিটেলস বলিনি। তবে তোমাদের একজন ফ্রেন্ড আছে, ও অলরেডি সাপ্লাই চেইন সার্টিফাইড কোর্স করা, তো ওখানে ওদের একটা এক্সাম্পল দিয়েছিল, ওই এক্সাম্পলটা নিয়ে আমি কথা বলছি। তো বলতেছে এটা হচ্ছে গিয়ে মিল্ক রানটা হচ্ছে এরকম, যে অনেক সময় হয় কি প্রোডাক্ট গুলাকে ছোট ছোট কোয়ান্টিটিতে কনভার্ট করে না। ও একটা উদাহরণ দিল মিলভিটা কোম্পানির, সেটা উদাহরণটা এরকম ছিল, লাইক এরকম যে মিলভিটা তাদের যেখানে প্ল্যান্ট আছে, প্ল্যান্ট থেকে বড় বড় লরিতে করে ঢাকাতে প্রোডাক্টটা নিয়ে আসে, কিন্তু ঢাকাতে আসার পরে ওই বড় বড় লরিটা কিন্তু ঢাকার প্রতি অলিগলিতে আসে না, আসে একটা সার্টেন জায়গাতে এসে কি করে, মনে করে একটা একটা জায়গাতে এসে ওই লরিটা এখানে স্ট্যান্ড করে বা দাঁড়ায় থাকে, এবং ওই লরির কাছে ছোট ছোট অনেকগুলা ভ্যান চলে আসে, এবং ওই ছোট ছোট ভ্যান কি করে, ওই লরির কাছ থেকে তার যা যা ডিমান্ড সেই অনুযায়ী প্রোডাক্ট নেয়, তাই না? এবং জি তারপরে এই ছোট ভ্যানটা তার এলাকায় চলে যায়, এবং এলাকায় যে
তার এলাকা যে কয়টা ডিস্ট্রিবিউটরের কাছে লাগবে তাদেরকে দেয়। তাহলে দেখো এখানে কিন্তু সেই মিল্ক রানের মতোই হয়ে যায় জিনিসটা। ঠিক আছে, মানে মিল্ক রান মানে আসলে হয় কি, কাজগুলাকে ছোট ছোট এলিমেন্ট বা ছোট ছোট ইউনিটে অনেক সময় কম্পোনেন্ট গুলাকে ভাগ করে নিয়ে মাল্টিপল কাস্টমার বা মাল্টিপল জায়গায় এক জায়গায় একবারে ডিস্ট্রিবিউট করাকে বলা হচ্ছে। তো এই মেথডটাও খুবই জনপ্রিয় মেথড মিল্ক রান নিয়ে। তোমরা এটা নিয়ে চাইলে ইউটিউবে ভিডিও পাবা, অ্যানিমেশন টাইপের ভিডিও পাবা, দেখলে মনে হয় ভালো লাগবে। আচ্ছা, এরপরে আরো কিছু মোড দেখাচ্ছি। আমরা ফ্যাসিলিটি লেআউট যখন লোকেশন যখন পড়েছি তখন ডিস্ট্রিবিউশন সেন্টার বের করা শিখেছিলাম, মনে পড়ে? জি স্যার। তো এটা হতে পারে যে ওয়ালমার্টের একটা ডিস্ট্রিবিউশন সেন্টার, তারা কি করছে ডিফারেন্ট টাইপস এর সাপ্লায়ার প্রোডাক্টকে একটা ডিস্ট্রিবিউশন সেন্টারে কি করছে রেখে দিচ্ছে। যখনই বায়ার চাচ্ছে, বায়ার চাওয়া মাত্র সকল টাইপের যেই সাপ্লায়ারের প্রোডাক্ট লাগবে সেই প্রোডাক্ট গুলা নিয়ে বাইরের কাছে সরাসরি একজন লোককে দিয়ে পাঠিয়ে দিল। তাহলে এটা কি হলো, এটা কিন্তু একটা নেটওয়ার্ক ডিজাইন হয়ে গেল, এবং এটা একটা নাম হচ্ছে ডিরেক্ট শিপিং উইথ ভায়া ডিস্ট্রিবিউশন সেন্টার। আচ্ছা, এখানে একটু এরকম চিন্তা করো, এখানে এরকম হতে পারে না যে বায়ার যখন চেলো তখন এরকম হতে পারে না এখানেও মিলটান ইমপ্লিমেন্ট করতে পারে না বায়ার, যে বায়ার চাওয়ার পরে ডিস্ট্রিবিউশন সেন্টার এখানে প্রথমে এখানে দিল, তারপরে এখানে দিল, তারপরে এখানে দিল, তারপরে একসময় সে তার ডিজার্ট প্লেসে চলে গেল, যে আবার বের হলো, এরকম হতে পারে না? সেটা হলে কি ট্রান্সপোর্টেশন কস্ট একটু হলেও কমে যাবে না? জি স্যার। মানে স্যার এখানে যে মিল্ক মিল্টন যে ডিরেক্ট, মেথডটা, এটা তো ডিরেক্ট শিপিং জি হচ্ছে, এটা ডিরেক্ট শিপিং না করে, এটা শিপমেন্ট না করে, এটা আমরা এখন মিল্টন মেথডে দেখবো কেমন হয়। জি স্যার। ডিস্ট্রিবিউশন সেন্টারে যাবে সবগুলা, যাওয়ার পরে এখান থেকে, এখানে তো আসলে এই জায়গাটাতে মিল্টনের চান্সটা আসলে অতটা কম, এখানে হওয়ার পরে এই জায়গাটা থেকে যখন কাস্টমার অর্ডার দিবে ডিস্ট্রিবিউশন সেন্টারে, তখন ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে প্রোডাক্টকে দেখা যাবে বায়ার চেয়েছে, 4-5 জন বায়ার তো একসাথে যেতে পারে বিভিন্ন একই টাইপের প্রোডাক্ট, তখন সেই অনুযায়ী যাবে, একটা বায়ারকে দিল, আরো একটা বায়ারকে, এরকম কয়েকটা বায়ারকে ধাপে ধাপে দিয়ে এক সময় তার যখন ওয়্যার হাউস, তার যে ট্রান্সপোর্টেশন মোডে জিনিসটা শেষ হয়ে যাবে, তখন সে কি চলে যাবে, তার বাসায় চলে যাবে বা ডিস্ট্রিবিউশন সেন্টারে চলে যাবে, যাতে সে নতুন আরেকটা অর্ডার নিয়ে সে আবার বের হতে পারে, আবার সে প্রোডাক্ট নিয়ে বের হলো, সে আরো কয়েকটা ধাপে প্রোডাক্ট গুলাকে দিয়ে তারপরে তার ডিজাইন প্লেস চলে গেল। এরকমও কিন্তু ট্রান্সপোর্টেশন মোড হতে পারে। তোমাদের এই চ্যাপ্টারে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, এই ট্রান্সপোর্টেশনের ছবিগুলো সুন্দর করে করে আঁকবা খাতার মধ্যে, এবং এই চ্যাপ্টারের শেষে কিছু ম্যাথমেটিক্স আছে, ওগুলাও পরে দেখবা। স্যার এখানে ডিসি এর ফুল মিনিংটা যদি একটু, ডিস্ট্রিবিউশন সেন্টার। জি স্যার। তো এরপরে হচ্ছে ইনফরমেশন নিয়ে কথা বলতে হবে, সাপ্লাই চেইন ইনফরমেশন আর সোর্সিং, আর কিভাবে আমি প্রপার জায়গাতে এখন প্রোডাক্টটা কিনবো। এখন বর্তমানে যুগটা এরকম যে এখন ওই যুগ নাই যে সব প্রোডাক্ট আমি নিজে বানাবো। হ্যাঁ, আমি কিছু প্রোডাক্ট কিনবো, কিছু প্রোডাক্ট নিজে বানাবো, করে ম্যানেজ করব। হ্যাঁ, এটা হচ্ছে বর্তমানের যুগ, সব নিজে করার কোনো চান্স এখন আর নাই, এটাকে আসলে বলতেছে এখন হচ্ছে আউটসোর্সিং এর যুগ। হ্যাঁ, আউটসোর্সিং এর যুগ, এখন সব নিজে করার কোনো পসিবল নাই। তো এই আউটসোর্সিংটা আমরা কিভাবে করব বা কোথা থেকে আমি অ্যাপ্রোপ্রিয়েটলি প্রোডাক্ট গুলা কিনবো, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এর সাথে সোর্সিং আছে, সোর্সিং এর কিছু প্যারামিটার আছে, এবং তার সাথে আমাদের এই নেক্সট ক্লাসে ম্যাথমেটিক্স চলে আসবে, ইনভেন্টরি ম্যাথমেটিক্স। কিছু ফ্যাক্টরস আছে কিভাবে সোর্সিং আমি করে থাকি, সেটার ফ্যাক্টরস আছে, কিছু কন্টাক্ট সিস্টেম আছে কিভাবে করব, এবং প্রাইজিং, লাস্টে বলেছিলাম প্রাইজিং নিয়ে কথা বলবো, সেই প্রাইজিং নিয়ে এখানে কথা আছে। এই মোটামুটি আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে নেক্সট ক্লাসে। বলো, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। না স্যার, কোশ্চেন। আচ্ছা, এই টপিকটা একটু মানে থিওরিটিক্যাল টপিক, বাট আমার মনে হয় আমি চেষ্টা করছি বোঝাই করার জন্য, যাতে একটু মনে রাখা সহজ হবে বুঝে থাকলে জিনিসগুলা। এবং কন্টেন্ট খুব অল্প রাখা হয়েছে, বেশি ডেসক্রিপটিভ জিনিস রাখা হয় না, জাস্ট বেসিক যেটুকু, যে কয়টা লাইন লাগে সে কয়টা লাইন একটু বুঝে মনে স্যার রাখলে ওই যে কঠিন লাগবে না। হ্যাঁ বলো। স্যার এই ডিস্ট্রিবিউশন সেন্টারের পরে ওটার মধ্যে যে মিল্ক রানটা মানে অ্যাড করে যে ডিস্ট্রিবিউশনটা দেখালেন স্যার, ওটার নামটা স্যার আচ্ছা, এই মিস যে করে দেখো, গেছে। নামটা মিস করে গেছে না? জি স্যার। হ্যাঁ, একই, ডিরেক্ট শিপিং, শিপিং ভায়া ডিস্ট্রিবিউশন সেন্টার উইথ মিল্ক রান, এই। জি স্যার।
আচ্ছা, তাহলে আমাদের মনে হয় সময় কিছু আছে 10 মিনিটের মতো, কিন্তু ওই পরের যে টপিক যেটা ওইটা আসলে একটু বেশি সময় লাগবে। 3 ধরনের কন্টাক্ট সিস্টেম আছে আর সোর্সিং এর কিছু প্যারামিটার আছে, ওই জন্য আমরা নেক্সট ক্লাসেই করব। করার পরে ওই নেক্সট ক্লাসে আমাদের ইনভেন্টরি ম্যাথ করব।